যে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, এগুলো তো মধ্যযুগীয় বর্বরতার সামিল। এখন সাউয়া তাকে জিজ্ঞাসা করছে যে এসব ধর্ষণ মামলায় যদি কারো মৃত্যুদণ্ড হয়, তাকে প্রকাশ্যে বিচারটা ফাঁসি দেন, বিচারটা কার্যকর করেন, সমাজের পরিবর্তন হবে। সাউয়া উঠা বলছে আমরা একটা সভ্য যুগে বাস করি, সব বিচার ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা করি না। এই সাউয়ার কথাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ডক্টর মুজিব? ওকে, আমি একটু এই ব্যাপারে কিছু বলি। দেখেন, ইসলামের শাসন ব্যবস্থা এই মুহূর্তে সৌদি আরবে যখন এই ধরনের কোনো অপকর্ম করে, তাদেরকে এখনো ইসলামিক আইন অনুযায়ী সবার সামনে জুম্মার সময় তাদেরকে কতল করা হয়, অথবা স্টোন নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় বা হাত কেটে দেয়। যে ডিপেন্ড করে আপনার কি অন্যায় করছে এবং সেই পরিমাণে কি বিচার, এবং সেই বিচার ব্যবস্থা 1400 বছর ধরে এখনো সৌদি আরবে চলতেছে। সৌদি আরব কি আনসিভিলাইজড? এই এই বিচার ব্যবস্থা কি আনসিভিলাইজড? এই বিচার ব্যবস্থা থাকার কারণে, যেহেতু এটা জনসম্মুখে বিচারটা হয় এবং এটা অ্যাপ্রোপ্রিয়েটলি বিচার হয়, যার কারণে সৌদি আরবের মতো দেশে ভেরি মিনিমাম এই ধরনের অন্যায় হয়। আমরা সোকো সিভিলাইজ কথা বলতে যে আমরা এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিই এবং আমরা এই জনগণের মধ্যে এই জিনিসগুলো কখনো দেখাই না যে এই অন্যায়গুলোর বিচার কিভাবে হওয়া উচিত বা হয়। ইসলামিক একটা, যেখানে দেশের 95% জনগণ ইসলামিক, এবং আজকে আপনি এই সোকল সিভিলাইজ সোসাইটির নাম দিয়ে আপনি এই জিনিসগুলোকে গোপন করে বা এগুলোকে নানাভাবে আন্ডার দ্য রাগ দিয়ে মানে আপনাকে চিপে দিচ্ছেন, তাতে কিন্তু জনগণ ফুঁসে উঠতেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জনগণ এমনটা ফুঁসে উঠতেছে যে কিছুদিনের মধ্যেই জনগণ এই বিচার ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিবে। তখন কিন্তু আর সিভিলাইজ আনসিভিলাইজ থাকবে না। আপনার জনগণ অলরেডি দাবি করতেছে যে এই রেপিসদেরকে জনসম্মুখে বিচার করা হোক এবং তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। এই যে ছেলেটা যে রেপ করছে মেয়েটাকে, ছোট মেয়েটাকে, 8 বছরের 9 বছরের মেয়েটাকে, সে নিজে স্বীকার করছে সে করছে। সুতরাং এখানে তার এখানে আর বিচার ব্যবস্থার কিছু নাই। তো সে আপনার আপনার বিচার তো সে বলেই দিছে, সে স্বীকারই করছে সেটা করছে। এখানে আবার নতুন করে কি বিচার করবে আই ডোন্ট নো। এটাকে র্যাপিডলি বিচার করে তার শাস্তি বিধান করা উচিত, এবং আমার কাছে মনে হয় এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত। এটা জনগণের দাবি। এটা এটা জনগণ সমাজ যখন দেখবে যে এই ধরনের অপকর্মের জন্য এক্সাম্পলারি পানিশমেন্ট সবার সম্মুখে হয়, জনগণের সম্মুখে হয়, এটা একটা বিরাট একটা মেসেজ যাবে, যেটা পৃথিবীর সব জায়গায়। সৌদি আরব থেকে শুধু ইসলামিক কান্ট্রিতে কেন এই শাসন ব্যবস্থা এইভাবে করা হয়েছে, কারণ এই এক্সাম্পলটা ওপেনলি মানুষের কাছে দেখানোর জন্য, যাতে মানুষ বুঝে, যারা অন্যায় যাতে না করে, যারা বুঝে যে এই ধরনের অন্যায় করলে জনসম্মুখে এই ধরনের পানিশমেন্ট হবে। আপনি একজন ধর্ষক, নীতিহীন, দুর্নীতি পরায়ণ, রাষ্ট্রদ্রোহী একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর পরে আপনি বলেন নিয়ন্ত্রণ করেন। কি নিয়ন্ত্রণ করবেন? আমি আপনাকে বলি ফেরদৌস ভাই, আগে মন্ত্রী হইতে গেলে ডিজিএফআই এর ক্লিয়ারেন্স লাগতো, এনএসআই এর ক্লিয়ারেন্স লাগতো, ডিবি ক্লিয়ারেন্স লাগতো। তারা বলতো এই লোক বিদেশি গুলোকে হাত নাই, এই লোকের চরিত্র ভালো, এই লোক নীতিবান, এগুলো বলে। এখন ধরেন সালাউদ্দিনের জন্য ডিজিএফআই এর ক্লিয়ারেন্স চাইছে, ডিজিএফআই ডিজি কে কায়সার রশিদ চৌধুরী, কায়সার রশিদ চৌধুরীকে রয়ের দালাল, রয়ের গুপ্তচর হুমায়ুন রশিদ চৌধুরীর পোলা। কায়সার রশিদ চৌধুরীকে ভারতে এনডিসি করতে যাইয়া রয়ের প্রশিক্ষণ ঠিক মতো নিছে, এসব যেইভাবে নিছে। এখন রয়ের আশীর্বাদ পুষ্ট কায়সার রশিদরে যখন ডিজিএফআই ডিজি বানানো হয়, আর সেখানে যখন সালাউদ্দিনের ব্যাকগ্রাউন্ড চেক করার কথা বলা হয়, আপনার কেন মনে হয় এই কায়সার রশিদ চৌধুরী সালাউদ্দিন সম্পর্কে ভালো বলবে? আপনার কেন মনে হয়? এবং এই সালাউদ্দিন কেন নিয়ন্ত্রণ করবে, যে নিয়ন্ত্রণের কথা আপনি বলছেন, কেন করবে কর্নেল ফেরদৌস আজিজ? জি, আমি সেটাই তো একটু আগে বললাম যে সুপার সিন্ডিকেটেড, প্রতিটা সেক্টরে এই পাঁচাটা রয়ের দালালগুলা বসা, হাসিনার দালালগুলাও বসা, এবং এদের মধ্যে আবার ইন্টারলিঙ্কড, এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে কোঅপারেশন করে। সো সুপার সিন্ডিকেটেড সিস্টেমে কিভাবে ভালোটা আমরা পাবো?
পাবো। এখন তারেক রহমান সাহেব যাই হোক, যেভাবে হোক 3 মাস হয়েছে, 17ই মেতে 3 মাস হয়ে গেছে, আজকে 24শে মে। তো তার উচিত আস্তে আস্তে যত তাড়াতাড়ি সম্ভব ময়লাগুলো পরিষ্কার। উনি ড্রাস্টিক অ্যাকশন নেক, সব বাপ করে ঠিক হবে। হবে না কেন? উনি জনগণের সাপোর্ট পাবে। উনি বসাবেন আমির খসরু সাহেবের মতো লোকরে, তার বসাবেন এই শিলং সালাউদ্দিন। শিলং বললে আবার অনেকে মাইন্ড খায় বিএনপি, আমি জানি না আমার নিরাপও মাইন্ড খান কিনা। কেন শিলং বলি? একটু নাকি সুশীল ভাবে আমাকে বলতে হবে। আমি তো কোনো সুশীলের মায়ের বাপ, কোনো সুশীলতা আমি মারাই না। সুশীলতা মারাইতে গেলে আমার ইমান থাকবে না, সোজা কথা, এটা আমি বিশ্বাস করি। সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, ইশাক হোসেন, এদের মতো লোকজনদেরকে দিয়া বাংলাদেশে সভ্য শাসন ব্যবস্থা স্থাপন করা সম্ভব। এদের দ্বারা সভ্য একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এদের দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করা সম্ভব। আপনি কি এটা মনে করেন? কখনোই সম্ভব না। জাস্ট কেন না? কয়েকদিন পরে কেন না? কেন না ভাই? কেন না? কেন না? কেননা এদের জন্ম খারাপ, এদের জন্মদোষ আছে, জন্ম খারাপ। এরা সবকিছু বিক্রি করে দিতে পারে। এই সালাম সাহেবরা এই যে কথা বললেন, শিশুরা ভয় পাবে কোরবানি দিলে, এটা ছিল এই যে ঈদ আসছে না, প্রতিটা ঈদ আসলেই কিন্তু দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে এক শ্রেণীর বামরা ওই পারের দালালি এই সব প্রকাশ করে, কেন গরুর কোরবানি না দিয়া টাকাটা দিয়ে দিলেই তো হয়, এই ধরনের থিওরি প্রকাশ করে, পাবলিসিটি করে। এই সালাম সাহেব যেটা বলেছেন, রয়্যাল প্রেসক্রিপশনটা উনি ডেলিভারি দিয়েছেন, যে না না, মানে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে গরু কোরবানি না দিলেই ভালো। ওই ইমপ্লিমেন্টেশনটা এখানে করতে চাচ্ছেন, অথচ এই গরু নিয়ে ওই পারে কত হইচই হচ্ছে দেখেন। আর আমরা সাইদা ওই পারের প্রেসক্রিপশনটাই না এই পারে ইমপ্লিমেন্ট করি, আমরা প্রভুদেরকে খুশি করি। ওই যে ডানকিগুলা বসে আছে। আর বিএনপির আরেকটা হচ্ছে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে বিভিন্ন টেলিভিশনে বা ইয়েতে পত্রপত্রিকায়, এই যে ওদের একটা আওয়াজ হচ্ছে, বিএনপি কেন নীরব আমি এটা বুঝি না। একটা শ্রেণী করছে যে রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে একটু আওয়ামী লীগকে ফিরানো যায় কিনা। স্লোলি কিন্তু তলে তলে এটা কাজ করছে বা প্রচার করছে, যাতে মানুষের মনে আস্তে আস্তে ঢুকায় দেওয়া হয়, সহনীয় করে নেওয়া হয়। ওয়াই বিএনপি স্লিপিং? এটা কেন প্রোটেক্ট করছে না? কেন আওয়ামী লীগ? তাহলে আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে বিএনপি, সেটা বলতে হবে যে হাত আছে। কারণ বিএনপি তো বসা আছে, সালাউদ্দিন, তারপর আমির খসরু, এরা এই গংরা, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এরা তো বসা আছে এই কাজগুলা করে ফেল। তারেক রহমান টেরই পাবেন না কোন দিক দিয়ে করে ফেলছে, তারেক রহমান টেরই পাবেন না। তার ঘরের থেকেই এইগুলা করে ফেলবে, তার পথ স্মুথ করে দিবে। তখন দেশে একটা রায়ট লাগবে, মারামারি, সিভিল ওয়ার লেগে যাবে। কারণ পাবলিক আর আওয়ামী লীগকে তো মানুষ কোনোদিন, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, সেইটাকে তো আনার ব্যবস্থা করতেছে, আর বিরোধী দল এখানে চুপচাপ আছে। আর এই যে করছে, এই যে ছেলেটা রেপ করলো, এই ছেলেটার ছবি তো সোশ্যাল মিডিয়া, আমি জানি না সত্য না মিথ্যা, ওই ভোটের আগে যে পোস্টার ছিল আমিনুল হকের, মিরপুর থেকে দাঁড়াইছিল, ওই আমিনুল হকের ছবির নিচে তার ছবিটা আছে। তো প্রথম দিন আমি একটা হাসিনা আক্তারের টক শোতে আমি এটা বলি নাই যে দলীয় কিনা, কারণ আমি তখন শিওর না। তারপরে দেখলাম এ তো দলীয়, তাইলে এ তো দলীয়। তো এইভাবে যদি দলের ইয়েকে শেল্টার দেয়, আর তারপর পরই দেখলাম যে 15-16 বছরের একটা মানে মেয়েকে দিতে হবে সেবার জন্য, দলের নেতার মনোরঞ্জনের জন্য। তো এরা তো মানে কোন পর্যায়ে আছে? আইএমই জাহেলিয়াতের যুগে আছে, যে বাচ্চা মারছে, সে কন্যা সন্তানরা তো ঘরেও সেফ না। কেন আমরা 1-1.5 মাস আগে দেখলাম না গাজীপুরে বাবার হাত থেকে টাইনা নিয়ে গেছে, তার মানে মাই ডটার ইজ নট সেফ এট হোম ইন মাই হ্যান্ড, আমার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে, আমিও তাকে প্রোটেক্ট করতে পারছি না। তাহলে কোন জায়গায় আছি আমরা? ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পরে আজ অবধি বাংলাদেশকে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়, তাইলে এটা বলা যায় যে দেশের বর্তমান সমাজ ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা ওই মধ্যযুগীয় শাসন ব্যবস্থার চাইতেও জঘন্য, বর্বর। কারণ কি, ফেব্রুয়ারির 12 তারিখ থেকে এখন পর্যন্ত 169টা ধর্ষণ মামলা হয়েছে, ধর্ষণ হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে। যেই দেশে এফেক্টিভ গভর্নমেন্ট থাকে, ওই এফেক্টিভ একটা গভর্নমেন্টের ছত্রছায়ায়
169টা ধর্ষণ মামলা হয়, 8 বছরের বাচ্চা রেহাই পায় না, 9 বছরের বাচ্চা রেহাই পায় নাই, 1 বছরের বাচ্চা রেহাই পায় নাই, স্কুলের ছাত্রী রেহাই পায় নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রেহাই পায় নাই, গৃহবধূ রেহাই পায় নাই, বা রেহাই পায় নাই। মীরা, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে গিয়ে ঠেকাচ্ছে যে আমরা এখন এটা কি মেনে নিয়ে বলছি এটাই আমাদের সভ্য সমাজ ব্যবস্থা? আপনার কি মনে হয় নীরা? জি, থ্যাংক ইউ জেকব ভাই। আমি এতক্ষণ ফেরদৌস ভাই এবং মুজিব ভাইয়ের কথা মানে খুব মনোযোগ সহকারে শুনেছি এবং দেখলাম তারা যে কথাগুলো বলেছে, একটা কথাও আমার মনে হয় না যে এখান থেকে আমি বাদ দিতে পারবো। প্রতিটাই বাস্তব এবং সত্য কথাগুলো তারা বলছে। আপনি কাজ করবেন মধ্যযুগীয় কোনো এক সময়, আর আপনি যখন বিচারের আওতায় আনা হবে তখন আপনারা চাবেন সবকিছু ডিজিটাল ওয়েতে হোক, কিন্তু এইটা বললে তো হবে না। আপনি যখন যে সময় যেই জাতিকে ফলো করবেন ঠিক সেই জাতির বিচার ব্যবস্থা ওই সময় যা ছিল তাই করা উচিত বলে আমি মনে করি। আর আমাদের দেশে এখন যে সিচুয়েশন আর যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এখানে একটা জিনিস আপনারা ভুলে গেলে চলবে না যে আমাদের গোড়াঘাটে কি আছে। আজকে দেখেন 54 বছরের কথা কেন বলবেন, গত 3 বছরের কথাই বলেন না কেন, যে গত 3 বছরে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যে ইম্প্যাক্ট, তাদের যে কার্যক্রম যেগুলো দেখেছি আমরা, তা থেকে একটা জিনিস আমরা মানে একেবারে মানে কি বলবো যে কনফার্ম, আমরা একদম ওভার কনফার্ম হয়ে গেছি যে আমাদের মধ্যে যত দ্বন্দ্ব হোক, যে বিষয়টাই হোক, সেটার পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো ওয়েতে এই বাংলাদেশের প্রতিটা মানে বিষয়কে ব্যর্থ করার জন্য যে বিষয়গুলো, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। নাইলে আপনার রেপের কথা যে বলবেন, এটা তো আজকে নতুন না, এটা বাংলাদেশে চলে আসছে। কিন্তু এই বিচার ব্যবস্থাটা যদি কঠিন হতো, এটা যদি পাবলিকলি ওইভাবে যদি বিচার ব্যবস্থা করা হতো, তাহলে এগুলো দিন দিন বাড়তো না। আর এখন এটা বাড়তে বাড়তে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেখানে এখন যদি জনগণ বিচারের জন্য দাবি করে, আর সেটা হয়ে যাবে মধ্যযুগীয়, কিন্তু তারা কাজ করবে মধ্যযুগীয়, কিন্তু তাদের বিচার ব্যবস্থা সেটা হতে পারবে না। তখন তাদেরকে প্রোটেক্ট করার জন্য যারা আসবেন এবং যাদের ছত্র ছায়ায় থেকে এই কাজগুলো করানো হচ্ছে, তাদের মুখোশ তো উন্মোচন হয়ে যাবে। কয়েকদিন আগে সাংবাদিকরা যখন সালাউদ্দিন আহমেদকে প্রেস কনফারেন্সে বলছে যে এত বড় একটা বর্বরতা, 8 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করার পরে তাকে এভাবে খুন করা হলো, এবং এই বিচারটা তাড়াতাড়ি করে এই বিচারটা যাতে জনসমক্ষে এক্সিকিউট করা হয়, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, আজও কিন্তু সৌদি আরবে শিশু ধর্ষণের ক্ষেত্রে বা যে কোনো ধর্ষণের ক্ষেত্রে বিচারটা কিন্তু জনসমক্ষে করা হয়। একটা মজার কথা নিয়ে আপনাকে বলি, মিডল ইস্টের কোন দেশে এই জনসমক্ষে বিচারের জন্য প্রতি বছরে 10টা ধর্ষণও হয় না, 1 বছর যায় 5টা ধর্ষণও হয় না। কেন হয় না জানেন? সবাই জানে ধর্ষণ মামলায় যদি ধরা পড়ে তাইলে একেবারে স্টেডিয়ামের মধ্যে শুক্রবারে জুমার নামাজের আগে বা পরে তাদেরকে মেরে ফেলেন নই, এই জন্য হয় না। এখন এটাকে যতই অসভ্য বলা হোক, কিন্তু এই ধরনের 1-2টা এক্সিকিউশন যদি দেশের সব ধর্ষণকে বন্ধ করে দেয়, আমি তো এটাকে অসভ্য সমাজ ব্যবস্থা বলবো না। তাইলে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউয়া কি কইরা ব্যাখ্যা করে যেটা মধ্যযুগীয় বর্বরতা? আপনার কি মনে হয় সাউয়া কি এই কথাটাকে বুঝা বলছে, নাকি না বুঝা বলছে, নাকি ভারতের দালালি করার জন্য বলছে? আপনার কি মনে হয়? জেকব ভাই, এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সে ভারতকে হ্যাপি করার জন্য এই কাজগুলো করতেছে। নাইলে সে বাংলাদেশের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র, সে বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য, প্রতিটা নাগরিকের নিরাপত্তার জন্য দায়িত্ব তার।
সেখানে যদি আমাদের একটা শিশু যদি তার কাছে নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এখানে কি প্রমাণ করে যে সে তার দায়িত্ব থেকে কোথায় সরে আছে? আরেকটা জিনিস দেখেন, এটা কেন বিচার করতে হবে না, আর কেনই বা এ ধরনের ইনসিডেন্ট বাংলাদেশে হবে? আজকে আপনার কি তনু হত্যার কথা মনে নাই? কুমিল্লা ক্যান্টনমেন্টে যে তনুকে রেপ করা হয়েছে, রেপ করে তাকে হত্যা করা হয়েছে, আমরা কি সেটা ভুলে গেছি? ক্যান্টনমেন্টের মধ্যে যদি এই ধরনের রেফারেন্স আসতে পারে, এই ধরনের ইনসিডেন্ট হতে পারে, তাই সেখানে আমরা কোথায় সেফ? আজকে আমাদের সন্তানরা কোথায় সেফ? আজকে আমাদের মেয়েরা কোথায় সেফ? আমাদের মেয়েরা ঘরে সেফ হচ্ছে না, স্কুলে, কলেজে, মসজিদে, মাদ্রাসা কোথাও যদি সেফ না হয়, তাহলে এই স্বাধীন দেশে আমরা কি করে আমরা সেফ মনে করব? আজকে আমাদের নিরাপত্তার জন্য আমরা কি করব? আজকে এখানে একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে আমাদের এই নিরাপত্তা আমাদের দেশের জন্য না, তারা কাজ করছে সম্পূর্ণ ভারতের জন্য। আজকে ভারত যেভাবে যেখানে যা চাচ্ছে, এই বাংলাদেশে তাই হচ্ছে। ডক্টর মুজিব, আপনাকে যে কথাটা বলি, এই কথাটা সিম্পল একটা জিনিস। আপনি জানেন, নীরা জানে, কর্নেল ফেরদৌস আজিজ জানে, বাংলাদেশে আগে যখন সচিব বানানো হতো, ডিজিএফআই এর ক্লিয়ারেন্স লাগতো। বাংলাদেশে যখন এমপি নমিনেশন দিত একটা পার্টি অথবা সরকার, ডিজিএফআই, এনএসআই, এএসইউ, সিআইডি, ডিবি, এদের ক্লিয়ারেন্স লাগতো। আপনার কি মনে হয় এই সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফাক, আব্দুল আবাল মিন্টু, এদের ব্যাপারেও তো যখন নমিনেশন দিয়েছে তখন তো ডিজিএফআই ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে, এনএসআই ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে। এখন এদের এনএসআই, ডিজিএফআই ক্লিয়ারেন্স নিলে সেখানে লেখা আছে ইসরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে আমেরিকান নাগরিক। তাহলে ডিজিএফআই এটা দেখে নাই যে আমেরিকান নাগরিক? এক। আব্দুল আবাল মিন্টু আমেরিকান নাগরিক, এটা কি সে দেখে নাই? আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা কি ডিজিএফআই, এনএসআই, ডিবি এরা কি দেখে নাই? এরপরে চমৎকার জায়গায় আসেন, সাউয়া, সে শুধু ভারতের 9 বছরের ট্রেনিং প্রাপ্ত না, তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে তারা দেখে নাই যে সে যখন বেগম খালেদা জিয়ার এপিএস পিএস ছিল, এ জিয়া অরফানেজ ট্রাস্টের টাকাটা সরাইছে কিন্তু এই সালাউদ্দিন, কামাল উদ্দিনের সিগনেচার সহ। এটা কি ডিজিএফআই জানে না? তাহলে ওর মতো দুর্নীতি পরায়ণ একটা লোককে কি করে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা মিনিস্ট্রি দেওয়া হয়? মুজিব ভাই, আপনার কাছে কেমনে দেওয়া হয়? এটা কি কোনো নিয়মের মধ্যে নাকি নিয়মের বাইরে গিয়ে দেওয়া হয়েছে? ওকে, এটার উত্তর দেওয়ার আগে আমি শুধু একটা কথা বলতে চাই। একটু আগে মনে হয় আপনি বলতেছিলেন যে সালাউদ্দিন সাহেব বলছেন যে সিভিলাইজ সোসাইটির কথা বলছিলেন। সিভিলাইজ সোসাইটি যদি দেখতে হয়, জাপানকে দেখেন। জাপানের রেলমন্ত্রী একটা ট্রেন লেট হওয়ার জন্য উনি রিজাইন করে মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন, জাস্ট একবার একটা ট্রেন লেট হচ্ছে এই কারণে। ওইটা হলো সিভিলাইজ সোসাইটি। আপনার আন্ডারে মানুষ খুন হচ্ছে, একটা ইয়াং মেয়ের নিরাপত্তা বিধান করতে পারেননি, আপনার দলের কেউ বাংলাদেশি কেউ তাকে রেপ করে তাকে গলা কেটে মারতেছে, আর আপনি এখনো গদিতে এসে বসে আছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি যদি সিভিলাইজেশনের কথা বলেন, তাহলে আপনার উচিত বলা যে আমি এই মন্ত্রিত্ব ছেড়ে দেবো, এটা আমার ব্যর্থতা। এটাকে বলে সিভিলাইজেশন। সেটা করে দেখান, তারপর আমাকে শেখাইতে এসেন যে সিভিলাইজ সোসাইটি কি জিনিস। তারপর বলতে এসেন আপনি চালাচ্ছেন একটা আনসিভিলাইজ সোসাইটি, তার কারণে আপনি এখনো মন্ত্রিত্ব রাখতে পারেন, যেহেতু আপনি নিজে আনসিভিলাইজ সোসাইটি চালাচ্ছেন। আমি মনে করি না যে তারেক রহমান একেবারে নির্ভুল দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থা করবে। ব্যক্তি হিসাবে আমি বা আপনি, ডক্টর মুজিব বা কর্নেল ফেরদৌস আজিজ, আমরা ধরে নিলাম তারেক রহমান জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, উনি সৎ, আমরা ধরে নিলাম, উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিলাম। 3টা মন্ত্রণালয় যদি উনি নিয়ন্ত্রণ করতে পারেন, 3টা মন্ত্রণালয় কি কি? আইন ও বিচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয় যদি উনি উনার নিজ দায়িত্বে রাখেন এবং বলেন
যে এই তিনটা মন্ত্রণালয়তে কোনো দুর্নীতি আমি ঢুকতে দেব না। তারেক রহমান যদি এই তিনটাকে নিয়ন্ত্রণ করে, আপনার মনে হয় না যে বাংলাদেশে একটা সুন্দর সোসাইটি, শাসন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা উনি উপহার দিতে পারে দেশবাসীরে? আপনার এটা মনে হয় না নীরা? আপনার মাইক্রোফোনটা অফ, নীরা আপনার মাইক্রোফোন অফ। অফকোর্স এটা মনে হয়, কিন্তু এই জায়গায় পৌঁছানোর আগে যে কাজগুলো করার দরকার সেগুলোই তো করা হয়নি। আজকে আমি একটু পিছনে গিয়ে বলি, সেটা হলো গত 17 বছরে বাংলাদেশে যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, ওই সিস্টেমটা কিন্তু ব্রেক হয়নি, ওই সিস্টেমটা কিন্তু বাদ দেওয়া হয়নি, ওই সিস্টেম কিন্তু চলমান। আবার দেখেন যে 18 মাস যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন পর্যন্ত 2 সপ্তাহ আগেও আমাদের লিডার জানে না যে সে বাংলাদেশে যেতে পারবে কি পারবে না। ম্যাডাম যে মুমূর্ষ অবস্থায় ছিল, তখন পর্যন্ত সে দেশে আসতে পারবে কি পারবে না সে নিশ্চিত ছিল না। কেন পিছনে গিয়ে কথাটা বললাম, 17 বছরে যে সিস্টেম তৈরি হয়ে গেছে এবং যে সিস্টেমকে রক্ষণ করা হয়েছে বাংলাদেশে, সেটা কাদের দ্বারা হয়েছে? কারণ দাদাবাবুরা মনে করেছে 17 বছরে এ বাংলাদেশে যেখানে যা যা প্রতিষ্ঠিত করা দরকার সব আমরা করে ফেলেছি। যদি আপনারা বর্বর মানুষদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, বর্বর মানুষদেরকে বিচারকের মর্যাদা দেন, বর্বর মানুষদেরকে আর্মির জেনারেল বানান, সেনাবাহিনীর প্রধান বানান, তাইলে ওই সমাজ ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা মধ্যযুগীয় বর্বর জীবনাচরণের মতোই আমাদের চোখের সামনে আসবে। সেক্ষেত্রে আজকের 8 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, 2 দিন পরে 8 মাসের বাচ্চা ধর্ষিত হবে। কারণ আমরা যদি পশুর মতো লোকজনদেরকে, নীতিহীন মানুষদেরকে আমরা যদি ক্ষমতায় বসিয়ে দেই, আপনারা কি আশা করেন? আজকে ফেরদৌস আজিজের মতো একজন দেশপ্রেমিক যোগ্য মানুষকে পিএনজি করা হয়, ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু অপরাধীদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে সেনাবাহিনীর প্রধান জামাই আদর দিয়ে 626 জনকে আর্মি গেস্ট হাউসে রাখে। আপনারা চিন্তা করে দেখেছেন? ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হয়, কর্নেল হাসিনুর রহমানকে পিএনজি করা হয়, কিন্তু বিপ্লব সরকার, এই যে পুলিশের ডিআইজি ছিল, ধর্ষক ছিল, ডিবি হারুন ছিল, এদের বেনজির ছিল, তাদেরকে জামাই আদরে ক্যান্টনমেন্টে বসায় রাখা হয়েছে। ইদানিং দেখা যায় ডিজিএফআই ডিজি কে মার্কেটিং করা হইতেছে, সোশ্যাল মিডিয়ায় বলা হইতেছে ডিজিএফআই ডিজি রাষ্ট্রীয় কাজে এত যোগ্য, আর এই যোগ্যতা আছে, ওই যোগ্যতা আছে। কিন্তু যারা এই মার্কেটিংটা করছে, আমি ওই খানকির সন্তানদেরকে একটা কথা বলবো, কায়সার রশিদ চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরীর পোলা, ওই যে রয়ের বেতন খাওয়া, রয়ের বেতনভুক্ত সুবিধাভোগী কর্মচারী, তার ছেলে কায়সার রশিদ। সুয়ারের বাচ্চারা তোরা মার্কেটিং করতে আসছিস? একটা ভালো মানুষের মার্কেটিং কর, একটা খানকির ছেলেরে ইমাম হানিফা বানাইছিস। আর একটা কথা, আর্মির তো আর ইজ্জত নাই, আর্মির আবার কিসের ইজ্জত? একজন লেফটেন্যান্ট জেনারেল আর্মির থেকে বাইরাইয়া খানকি মাগি শাহ আলম, বসুন্ধরা শাহ আলম, আহমেদ, আকবর, সোবাহান, কেটের বাল, কুটু, আর ওইখানে যে স্কুটিয়া খাড়াইয়া থাকে স্কুয়ার পুতেরা 2 টাকা বেতনের জন্য র্যাঙ্ক মারায়। আমি লেফটেন্যান্ট জেনারেল। শাহ আলমের ওখানে চাকরি নেয়ার আগে আমার 6টা কুত্তারা খাওয়া উচিত এই র্যাঙ্কের উপরে। তোরা শাহ আলমের ওইখানে চাকরি করতে যাস, আর আমি রিটায়ার্ড কতগুলা মেজর কর্নেলও তো আছে। পেটের বাল বাংলাদেশে মাস্তানেরা এখানে ওইখানে গুলি কইরা মারে, শাহ আলমের খুনির উপরে কি 2টা গুলি বসায় দেওয়া যায় না? কোন বাল কাজ আপনারা করেন দেশে আমি নিজেও জানি না। হাউএভার, সমাজ ব্যবস্থার কথা বলছি। একটা কথা, মধ্যযুগে যেভাবে বিচার করা হইতো ওইগুলোকে আমি সাপোর্ট করি, আমি এই কথাটা আপনাদের সামনে বলছি না, কিন্তু নৈতিক অবক্ষয়ের এমন একটা পর্যায়ে আমার দেশ গিয়ে ঠেকেছে, সেখানে আমাদের উচিত
ঠান্ডা মাথায় 2-4টা বিচার জনসমক্ষে করা। জনসমক্ষে যদি 2-4টা বিচার করা হয়, ফর এক্সাম্পল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত তারেক রহমান যদি সিদ্ধান্ত নেয় যে ধর্ষণের 5টা রায় কার্যকর করবে জনসমক্ষে জুমার নামাজের পরে, আমি লিখিত দেই, বাংলাদেশে ধর্ষণ 4/3 অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারেক রহমান যদি সিদ্ধান্ত নেয় আগামী ডিসেম্বর পর্যন্ত 5টা গুপ্তচর বৃত্তি আইনে 5 জনকে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, দেশের গুপ্তচর বৃত্তি 4/3 কমে যাবে। তারেক রহমান যদি বলে আগামী ডিসেম্বর পর্যন্ত দুর্নীতিপরায়ণ 5 জন সচিবকে বিচারের রায় কার্যকর করবে জনসমক্ষে, দেশ ঠান্ডা হয়ে যাবে। তারেক রহমান যদি সিদ্ধান্ত নেয় 5 জন দুর্নীতিপরায়ণ বাজে ব্যবসায়ীকে 5 জনকে বিচার করবে জনসমক্ষে, ওই বিচার কার্যকর হবে, ব্যবসায়ীরা সতর্ক হয়ে যাবে। বুদ্ধিজীবীদের 5 জনকে যাদের ভারতীয় দালালির অভিযোগ আছে তাদেরকে যদি জনসমক্ষে 5টা বিচার করা হয়, বাংলাদেশ ক্লিন হয়ে যাবে। এবং এটা যদি করে, এটাকে আমি মধ্যযুগীয় বর্বরতা বলবো না। সালাউদ্দিনকে বিচার করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে সঠিকভাবে যদি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। মৃত্যুদণ্ড হওয়ার যোগ্য একজন মানুষকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, ওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে না, ওটা হয় দুর্নীতি পরায়ণ মন্ত্রণালয়। সেখানে সালাউদ্দিনকে বসায়া বলবেন দুর্নীতি মুক্ত করতে। আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের পরিচিত প্রমাণিত একজন দালাল, তাকে যদি দেওয়া হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, তাকে যদি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, ওই দেশে কোনোদিন ভালো পরিকল্পনা হবে এটা আপনি কেন মনে করেন? শুধু দর্শক শ্রোতা, লাগাবেন কলা গাছ, আশা করবেন অরেঞ্জ, বলদ পাইছেন? লাগাইবেন পেঁপে গাছ, আশা করবেন কাঁঠাল, কেন? প্রকৃতি কি এতটা চদু? বিয়া করবেন বেশ্যা, আশা করবেন হিজাব পরা রমণী, চরিত্রবান। মদনকে আপনি না আমি? এই কথাগুলো একটু বিবেচনা